আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো। আর ইনোভেটিভ এডুয়েট ফেসবুক পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে, ক্লাস টপিক হলো কমপ্লিটিং সেন্টেন্স, যেটা তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের কোয়েশ্চন নোট 3-তে এসে থাকে। আর এই কোয়েশ্চন নোট 3-তে তোমাদেরকে 10টা বাক্য দেওয়া থাকবে। প্রত্যেকটা বাক্যের জন্য মার্ক থাকবে 1 নাম্বার করে, অর্থাৎ টোটাল 10 নাম্বার পাবা। তাহলে বুঝতেই পারছো এই টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ। তাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমপ্লিটিং সেন্টেন্স বলতে একটি অসমাপ্ত বাক্যকে সমাপ্ত করা বোঝায়। একটি অসমাপ্ত বাক্যকে বিভিন্নভাবে সমাপ্ত করা যায়। মনে রাখতে হবে যে একটি ইনকমপ্লিট বা অসমাপ্ত বাক্যকে কমপ্লিট করতে তোমাকে অবশ্যই 3টি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। 1, বাক্যের গঠন বা স্ট্রাকচার সম্পর্কে তোমাকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। নাম্বার 2, সম্পূর্ণ বাক্যের সঙ্গে অসম্পূর্ণ বাক্যের যৌক্তিক বা রিলিভেন্ট প্রয়োগটা তোমাকে সম্পর্কে ধারণা থাকতে হবে। আর সর্বশেষ যে বিষয়টা সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি এর যথার্থ প্রয়োগ সম্পর্কে ধারণা থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা রুলসে যাওয়ার পূর্বে তোমাদেরকে যে বিষয়টা এনশিওর করতে যাচ্ছি যে দেখো, আমি এখানে লেখা আছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট টেন্স ফর কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে তোমাকে অবশ্যই 4টা টেন্স সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। কয়টা টেন্স সম্পর্কে? 4টা। এখন সেই 4টা টেন্স কি, চলো সেগুলো একটু জেনে আসি। প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন স্ট্রাকচার তোমরা সবাই জানো, তবুও আমি তোমাদের সুবিধাতে লিখে রাখছি আর একটু মনে করে দেওয়ার জন্য, যে সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্বের সাথে এস বাই এস, অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 2, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমরা সবাই জানো, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব 2 প্লাস কি অবজেক্ট। নাম্বার 3-তে তোমাকে যেই টেন্সটার সাথে পরিচয় করে দিব সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস B3, সাবজেক্ট প্লাস হেড প্লাস B3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি অবজেক্ট। আর সর্বশেষ যে টেন্সটার সাথে তোমাকে জানতেই হবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেল অথবা উইল প্লাস কি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি অবজেক্ট। তাহলে তোমাকে বুঝতে হবে, মনে রাখতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্সে সবচেয়ে বেশি, অর্থাৎ 99% বাক্যই এই টেন্স এর এই 4টা টেন্স থেকে কী করতে হবে, তোমাকে গঠন করতে হবে। তাহলে চলো শুরু করি। আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সের রুলস সম্পর্কে আমরা কিছু ধারণা নিই। দেখো, ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে মূল বিষয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে আরেকটা বিষয় কনফার্ম ইনশোর করতে যাচ্ছি। এখানে আমি তোমাদের সুবিধার্থে, অর্থাৎ একটা রুলস যদি তুমি ভালো করে কমপ্লিট করো তাহলে তুমি নিশ্চয় 1 নাম্বার পাবা। অর্থাৎ আমি তোমাদেরকে আগে বলছি যে 10টা গ্যাপ থাকবে, 10টা বাক্য থাকবে, 10টা বাক্যের, অর্থাৎ আমার প্রত্যেকটা রুলস থেকে একটা বাক্য 100% তোমার আসবে। আর আজকের এই ক্লাসটা আমি 2টা পার্টে আলোচনা করছি, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2। আজকের ক্লাসটি কমপ্লিট করলে তুমি অবশ্যই 4 থেকে 5 নাম্বার পাবা, শিওর ইনশাল্লাহ। দেখো তাহলে, দেখো রুলস 1। রুলস 1-এ আমরা লিখছি কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাকে অবশ্যই একটা বাক্য স্যাররা দিবেন। এখন প্রশ্ন আসে যে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলা হয়? উত্তর, দেখো, ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলা হয়? ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে 4 প্রকার, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। এক হচ্ছে ফার্স্ট কন্ডিশন,
2 হচ্ছে সেকেন্ড কন্ডিশন, 3 হচ্ছে থার্ড কন্ডিশন। এখন চলো আমরা জেনে নেই ফার্স্ট কন্ডিশন সেন্টেন্স কাকে বলা হয়। এটা হচ্ছে ইফের পরে, আগেই বলেছি যে ইফ যুক্ত বাক্যকে কি বলবে, কন্ডিশনাল সেন্টেন্স বলবে। তাহলে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি বললাম, ইফের পরে যদি, ভালো করে বুঝতে হবে যে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটাকে কি বলা হবে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলা হবে। তাহলে যদি বাক্যটা ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে তোমাকে কোন টেন্স দ্বারা বাক্যটা গঠন করতে হবে, অর্থাৎ তুমি অর্থের সাথে মিল রেখে যে বাক্যটা গঠন করবা সে বাক্যটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আমরা উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 2 দেখো সেকেন্ড কন্ডিশন, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলা হয়, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি বললাম, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এখন তোমাকে যে বাক্যটা স্যাররা কমপ্লিট করতে দিচ্ছে সেই বাক্যটা যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে তোমাকে সেটা পূরণ করতে হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান দ্বারা। অর্থাৎ সাবজেক্টের পরে তোমাকে অবশ্যই উড কুড অথবা মাইট আনতে হবে, তারপর হচ্ছে অর্থের সাথে মিল রেখে একটা তোমাকে কী করতে হবে, ভার্ব ওয়ান বসাতে হবে। নাম্বার 3 যদি বাক্যটা থার্ড কন্ডিশন হতে পারে, যে থার্ড কন্ডিশন কি, থার্ড কন্ডিশন হলো ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি বললাম, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেই বাক্যটাকে বলা হবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা যদি দিয়ে থাকে সাররা তোমাদেরকে, তাহলে সেই বাক্যটা কমপ্লিট করতে হবে তোমাদেরকে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 দ্বারা। তাহলে তোমাকে এই তিনটা বিষয় তোমাকে ভালো করে বুঝতে হবে, মনে রাখতে হবে। তোমাকে অবশ্যই সাররা কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা বাক্য অবশ্যই দিবে। তাহলে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সের একটু উদাহরণটা আমরা একটু দেখে আসি। দেখো ইফ হি কামস, দেখো ইফের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই এস, তাহলে এটা কোন কন্ডিশন, অবশ্যই তোমরা বলবা ফার্স্ট কন্ডিশন। কারণ ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেই বাক্যটা হচ্ছে কোন কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। তাহলে সেই বাক্যটাকে আমাদেরকে মিলাইতে হবে অর্থের সাথে। দেখো ইফ হি কামস, যদি সে আসে তাহলে কি করব, আই শেল গো। আমি বলছিলাম যদি কি বলছি যে ফার্স্ট কন্ডিশনাল বাক্যটাকে অবশ্যই কি করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স দ্বারা গঠন করতে হবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান দ্বারা। তাহলে আনসারটা হচ্ছে ইফ হি কামস আই শেল গো। দেখো দ্বিতীয় বাক্যটার প্রতি লক্ষ্য করো যে ইফ হি কেম, তাহলে তোমরা বলো তো এটা কোন কন্ডিশন। হ্যাঁ সঠিক, অনেকেই সঠিক আনসার দিবা জানি, যে সেটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন। কারণ কি, ইফের পরে সাবজেক্ট আছে আর সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব 2, আর সাবজেক্টের পরে যদি ভার্ব 2 থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্সকে কী বলা হয়, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তাহলে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের বাক্যটাকে কমপ্লিট করতে হবে কি দ্বারা, বলছিলাম সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস মাইট, কুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান দ্বারা। তাহলে দেখো আমি লিখেছি আই উড গো। তোমরা যদি সে মানে দেখো তাহলে আমরা কি করছি যে সেকেন্ড কন্ডিশনাল বাক্য এটা, এই জন্য আমরা উড বসাইছি। দেখো ঠিক এভাবেই ইফ আই ওয়ার এ কিং, দেখো ইফের পরে আই ওয়ার এ কিং, এটা হচ্ছে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি যদি রাজা হতাম তাহলে আমরা কী করতাম, মানে দেখো ইফ আই ওয়ার এ কিং, এই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল বাক্য সেন্টেন্স, আর এই বাক্যটাকে কমপ্লিট করব সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান দ্বারা। দেখো আই মাইট হেল্প দ্য পুর। দেখো ঠিক এমনভাবে ইফ হি হ্যাড কাম, তাহলে সাবজেক্টের পরে হেড আছে তারপরে ভার্ব 3 আছে, তাহলে এটা কি কামের পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু কামই, অর্থাৎ কাম কেম কাম। তাহলে এটা কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশনাল বাক্যটাকে কমপ্লিট করতে হবে কি দ্বারা, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 দ্বারা। দেখো আমরা লিখেছি আই উড হ্যাভ গন দেয়ার।
আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো আরেকটা বাক্য দেখা আছে, ইফ আই হ্যাড বিন এ মিলিয়নিয়ার, আমি যদি কি হতাম, কোটিপতি হতাম, তাহলে কি করতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পুর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদেরকে বললাম যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে অবশ্যই কি আসবে, একটা বাক্য আসবে। তোমরা এইগুলো ভালো করে নোট করে নিবা এবং ভালো করে বুঝে নিবা। দেখো নাম্বার 2 অর্থাৎ রোল 2তে আমাদের টার্গেট হচ্ছে দ্বিতীয় নাম্বার জন্য, অর্থাৎ 2 নাম্বার পাবো এটা যদি কমপ্লিট করি রোল 2টা। দেখো রোল 2তে লেখা আছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হলো যেন। দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো বাক্যটা, এই দুইটা শব্দাংশ বা এই দুইটা ওয়ার্ড সবসময় কি বসবে, বাক্যের মাঝে বসবে। এখন অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি বাক্যের মাঝে থাকে আর এরপরে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা সেই বাক্যটা কিভাবে কমপ্লিট করব, তাহলে তো চলো দেখে আসি। তোমাকে অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত বাক্যকে কমপ্লিট করলে তোমাকে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশটা তোমাকে দেখতে হবে, এটা কোন টেন্স। দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশ যদি বাক্যটা যদি কি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে তোমাকে কমপ্লিট করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। ভালো করে মনে রাখো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশ যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পূরণ করতে হবে কি দ্বারা, পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। আর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের বাক্যটা যদি কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে তোমাকে পূরণ করতে হবে কি দ্বারা, পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আরেকটু উদাহরণটা আরেকটু যদি আমরা খেয়াল করে দিই উদাহরণটার প্রতি, তাহলে আমরা বিষয়টা আরো একটু বিস্তারিত বুঝে যাব। দেখো হি টক্স, সে এমনভাবে কথা বলে, তাহলে অ্যাজ ইফ, দেখো গ্যাপটা হচ্ছে অ্যাজ ইফের পরে। আচ্ছা অ্যাজ ইফের পরে যদি থাকে, তাহলে আমাদেরকে কি বলছিলাম, দেখতে হবে আগের অংশটা কোন টেন্স। তাহলে হি টক্স কোন টেন্স, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই এস আছে। তাহলে আমরা পূরণ করতে হবে কোন টেন্স দ্বারা, পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। দেখো হি টক্স, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। তাহলে দেখো হি নিউ এভরিথিং, নো এর পাস্ট ফর্ম হচ্ছে কি, নিউ। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো হি অর্ডার্ড, সে এমনভাবে আদেশ করলো, অর্ডার্ড অর্থাৎ ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের পূরণ করতে হবে কোন টেন্স দ্বারা, পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা। সে এমনভাবে আদেশ করলো যেন কি, হি হ্যাড বিন এ ওনার, সে যেন একজন কি, মালিক পক্ষের লোক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা তারপর হচ্ছে রুল 3তে আমরা দেখবো। দেখো কি লেখা আছে যে তোমাকে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপর গ্যাপ থাকতে পারে তোমাকে কমপ্লিট করার জন্য। তো ইট ইজ টাইমের অর্থ হলো এটাই সময়, আর ইট ইজ হাই টাইমের অর্থ হলো এটাই উপযুক্ত সময়। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, কেন বাংলা অর্থ সহকারে তোমরা পড়বা, কারণ হচ্ছে তুমি এইচএসসি লেভেলে আসলে তুমি যদি বাংলা ইংলিশ প্রশ্নটাই যদি তুমি বাক্যের অর্থটাই যদি না বোঝো, তাহলে তোমার জন্য আসলে ইংলিশটা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা যাই পড়বা না কেন, তুমি অর্থ বুঝে পড়ার চেষ্টা করবা। দেখো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এই দুইটা পরে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা এটাকে দুইভাবে কমপ্লিট করতে পারি। এক হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু দ্বারা, অথবা টু প্লাস কি দ্বারা, ভার্ব ওয়ান দ্বারা। তাহলে আমরা বললাম ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে সব সময় আমরা যে বাক্যটা কমপ্লিট করব সেটা কি দ্বারা কমপ্লিট করব, সাবজেক্ট প্লাস ভার্ব টু দ্বারা অথবা টু প্লাস ভার্ব ওয়ান দ্বারা। দেখো উদাহরণের প্রতি একটু লক্ষ্য করো। দেখো ইট ইজ টাইম, এখনই সময় বা এটাই সময়, তাহলে আমরা কি বলছি, প্রথমটা পূরণ করতেছি এটা দ্বারা। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু দ্বারা, এখনই সময় কিসের সময়, যে ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার, তোমার এটাই সময় আপনার বা তোমার ভবিষ্যতের জন্য কাজ করার। দেখো ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তাহলে এরপরে দেখো টু, আমি বলছিলাম যে টু প্লাস ভার্ব ওয়ান দ্বারাও কমপ্লিট করা যায়। দেখো টু ওয়ার্ক, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইছি, টু ওয়ার্ক ফর ইউর ফিউচার, অর্থাৎ এটাই উপযুক্ত সময় তোমার ভবিষ্যতের জন্য কাজ করার। আচ্ছা নাম্বার 4-এ অর্থাৎ রুলস 4-এ আমরা যে বিষয়টা জানবো, এটা হচ্ছে লেস্ট অথবা ইন কেস। লেস্টের শব্দের অর্থ হচ্ছে যাতে না, আর ইন কেস শব্দের অর্থ হচ্ছে নতুবা। দেখো লেস্ট সাধারণত মানে লেস্টের আগে একটা বাক্য থাকবে,
এটা যে কোনো টেন্সের হইতে পারে, হোক না কেন আমাদের কোনো ব্যাপার না। কিন্তু লেস্টের পরে সবসময় তোমাকে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট দিয়ে তারপরে তোমাকে ভার্ব ওয়ান বসাতে হবে এবং এরপরে একটা কী করতে হবে, অবজেক্ট আনতে হবে। তো লেস্টের নিয়মে আমরা কী শিখলাম, যে অর্থাৎ লেস্ট শব্দের অর্থ যাতে না অথবা পিছনে বই থাকা, এরকম একটা কাজ করা। তাহলে দেখো আমাকে লেস্টের পরে কী দ্বারা পূরণ করতে হবে, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান দ্বারা। দেখো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট যদি দ্রুত হাঁটি তাহলে কি হবে, আমরা এরকম একটা তাহলে ট্রেন পাইতে পারি। আমরা ট্রেন সম্পর্কে একটা বাক্য যদি দেওয়া থাকে তাহলে আমরা ওয়াক ফাস্ট, এর পরিণামে দ্রুত হাঁটলে ট্রেন পাওয়া যায়। কিন্তু লেস্ট যুক্ত বাক্য ব্যবহার করলে তোমাকে অবশ্যই যে ফলাফলটা আসবে তার বিপরীত অর্থ প্রকাশ করে এরকম একটা শব্দ দ্বারা বাক্য গঠন করবো। দেখো লেস্ট সাবজেক্ট আনছি, এরপর শুড বসাইছি, ইউ শুড। আচ্ছা, পাওয়া ইংলিশ হচ্ছে গেট, গেটের বিপরীত শব্দ হচ্ছে কি, মিস। তাহলে আমরা মিস দ্বারা কী করছি, পূরণ করছি, ইউ শুড মিস দ্য ট্রেন। দেখো আই রুট ডাউন হার অ্যাড্রেস, আমি তার ঠিকানা লিখে রাখলাম। আমি তার ঠিকানা লিখে রেখেছি কেন, ইন কেস শব্দ তো নতুবা আই শুড ফরগেট। যদি ঠিকানা লিখে রাখলে মানুষ ঠিকানা ভুলে না, কিন্তু ভোলা মনে থাকার বিপরীত শব্দ হচ্ছে কি, ফরগেট, ভুলে যাওয়া। তাহলে আই শুড ফরগেট ইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তোমরা যদি এই 4টা রুলস ভালো করে পড়ো, আমি 100% নিশ্চিত দিতে পারি যে তোমাদের এই 4 নাম্বার তোমাদের এই 4টা রুলস থেকে 100% আসবে। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী পরবর্তী ক্লাসে আমরা কি করব, এই যে কমপ্লিটিং সেন্টেন্সের বাকি আরও 6টা রুলস আমরা কি করব, জেনে নিব। অর্থাৎ 10টা রুলস পড়াবো, 10টা রুলসে তোমাদেরকে 10 নাম্বার 100% আসবে, 100%। তো সেই পর্যন্ত ভালো থাকো। আর সর্বশেষ একটা কথা বলো, তোমরা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের সামান্যতম উপকার হবে বা হয়েছে। আর যদি তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক করবা এবং কমেন্ট করবা। আর হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে কখনো ভুলবা না। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।